তুমি দেবে, তুমি মোরে দেবে। গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে, সুখে দুঃখে উঠে নেবে বাড়াইছি হাত। দিন ও রাত কেবল ভেবেছি দেবে দেবে, আরো কিছু দেবে। সত্যি তো, কবিতার কাছে আমরা হাঁটু মুড়ে বসি। সে আমাদের অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে তা অনেক কিছু। জীবনে চলার পথে অনেক না পাওয়া থাকে, অনেক অবসাদ থাকে। সেই সমস্ত কিছু আমরা কাটিয়ে উঠি, কবিতার মধ্যে আমরা আবার বাঁচতে শুরু করি। বেশি কথা বাড়াবো না, আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে মনের জানালায় আমি আছি আপনাদের বন্ধু নিবেদিতা। হ্যাঁ, আজকে কবিতায় কবিতায় কথা বলবো আপনাদের সঙ্গে, এবং যাকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি সেই অতিথি শিল্পী বন্ধুর সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন সম্পাদি। সম্পাদি, কেমন আছেন? খুব ভালো, অনেকদিন পরে দেখা হলো। অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো। আজকে তো নিশ্চয়ই ভালো কিছু কবিতা আপনার সংগ্রহে আছে। আর যারা আমরা কবিতা ভালোবাসি, কবিতা পাগল মানুষ, আমাদের কাছে কবিতাই সবকিছু, ধর্ম কর্ম সাধনা সবকিছু, তাই তো? কি কবিতা শুনবো আজকে? একটা কবিতা শুনি, তারপর তো অনেক গল্প আমাদের জমে আছে মনের কোণায়, সেগুলো হবেই একেবারে। গীতাঞ্জলি, রবি ঠাকুর তো আমাদের সব সময় সব জায়গায় রয়েছে, একেবারে। তাই গীতাঞ্জলির 5 নম্বর সকলের পরিচিত এবং মনের কথা বলে যে কবিতাটি, সেখান থেকে শুরু করছি। একদম। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্ধত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলাস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চেত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। অপূর্ব অপূর্ব। রবি ঠাকুরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কবিতা আমাদের কাছে জীবনমুখী কবিতা, এবং অসাধারণ একটা জীবন বোধের পরিচয় পাই তার সমস্ত কবিতায়। এরপর কি শুনবো? জীবন বোধের যে কথাটা বললে, তাতে মনে হলো রবি ঠাকুরের জীবন সায়ান্নে যেই সময় উনি চলে এসেছেন, উনি তো জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কবিতা বিভিন্ন অনুভূতিতে লিখেছিলেন, বিভিন্ন অনুভব নিয়ে লিখেছেন। তো জীবন সায়ান্নে এসে জীবন উপলব্ধি নিয়ে যে কবিতাটা উনি একটা লিখেছিলেন, রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে, সেটা বলতে খুব ইচ্ছে হচ্ছে। একদম একদম, শুনে নেব। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কি ভীষণ ভয়ঙ্কর কথা, তাই না? জীবন অনুভূতির কবিতা, জীবন অনুভূতির কবিতা। আমার ভীষণ রকম ভাবে মনে হয়, একটা বয়স আমরা যখন পেরিয়ে আসি, এখনো আমরা ভীষণ রকম শিশু, আমাদের মধ্যে তো শিশুরই বাস, কিন্তু একটু আমরা যখন বড় হয়েছি মানে
একটু বড় হয়েছি তখন বুঝতে শুরু করেছি যে জীবন এবং জীবন বোধ দুটো ভীষণ আলাদা। সব এবং আমরা হয়তো জীবনটা কাটাচ্ছি কিন্তু জীবন যাপন করতে কোথাও একটা ভুলে গেছি। এই ব্যস্ততম শহর, ব্যস্ততম জীবন, একদম ভীষণ ব্যস্ত সবাই। এরপর কি কবিতা শুনবো? এবার মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করছি। তার সেই জীবনবোধেরই একটা কবিতা, আবার একটা ইচ্ছে অনুভূতির কবিতা, বঙ্গভূমির প্রতি। বাহ। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণা গো তব মনু কোকোনদে, প্রবাসী দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভোলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুলো দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। অপূর্ব কবিতা। আসলে এটা কবিতার থেকে কম যেটা বেশি বলতে ইচ্ছে করছে সেটা হলো একটা একটা মানুষ তার আত্ম উপলব্ধিকে বর্ণনা করছেন। একদম কি ভীষণ একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আত্ম উপলব্ধি, আত্মচেতনায় ফিরে আসা, ভীষণ রকম ভালো একটা কবিতা। একদম ওনার জীবনটা নিয়ে আমরা সকলে যেটা জানি, সেখানে এই কবিতাটা আমাদের কি জাগরণ ঘটায় ভেতরে। একেবারে একেবারে। এরপর কি শুনবো দিদি? আচ্ছা, একটু ঋতুতে যাই। বসন্ত ঋতু। সব ঋতুতেই ঘুরি, ঠান্ডাটাও তো আমাদের এখনো পুরোপুরি যায়নি, সে তো গেছে। আছে। আবার মনে ঠান্ডা হচ্ছে আছে আবার চলে গেছে। আবার মনে হচ্ছে দুয়ের না বোধহয় মধ্যস্থানে আমরা বিরাজমান। হ্যাঁ, তাই একটু আধুনিক কবিতার দিকে চলে একদম, যাচ্ছি। একদম। কবি সৌমিন্দ্র ভৌমিকের লেখা কবিতা এক স্বপ্ন এসে। সৌমিন্দ্র ভৌমিকের। বেশ। রোজ ভোরের ঘুমে এক স্বপ্ন এসে ঠিক ডাকবে আমায়, ডেকে বলবে হেসে, ছেড়ে লেপেরে তলা আয় বেরিয়ে পড়ি, পথ ডাকছে যখন ওর সঙ্গ ধরে, এই শীতের ভোরের হিম রাস্তা দিয়ে, এই পাথরে ভাঙা পথ হনহনিয়ে, আমি যাচ্ছি কোথায়, কার কোন সে কাজে, ওগো স্বপ্ন তুমি তুমি বলছো না যে, দেখো এই যে দেখো জ্বরে রক্ত ফোটা, দুই পায়ের পাতায় লাল দগ দগে ঘা, আমি আর দেব না এক এক পা কদম, নেই বেরিয়ে পড়ার খুশ আর একদম, আর তক্ষুনি সেই সেই স্বপ্ন একি ফিরে বলছে ছোড়া, আয় দৃশ্য দেখি, আয় জীবন দেখি, বাস বিলাস ভুলে, আয় জগৎ দেখি মন জানলা খুলে, এই দুষ্টু স্বপন রোজ চুপ চুপিয়ে এসে তোমাদেরও কি দেয় ঘুম ভাঙিয়ে, এসে তোমাদেরও কি দেয় ঘুম ভাঙিয়ে, এসে তোমাদেরও কি দেয় ঘুম ভাঙিয়ে। অপূর্ব অপূর্ব অপূর্ব। আমরা স্বপ্ন দেখতে কম বেশি সবাই ভালোবাসি, একেবারে বাচ্চা বুড়ো সবাই স্বপ্ন দেখি, আর স্বপ্নে আমরা রাজা। কত কি দেখি, কোথায় চলে যাই কখনো মনে হয় আকাশে উঠছি, কখনো মনে হয় বিশাল সমুদ্রে জাহাজ নিয়ে একাই পারাপার করছি, তলায় চলে গেলাম। তাই স্বপ্নটা তো ভীষণ রকম সুন্দর। এবং আমাদের মনে হয় যে কখনো কখনো এই রূঢ় বাস্তব থেকে সরে গিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য একটু স্বপ্নে ফিরে যাওয়া দরকার আছে। ঘুরে বেড়াতে হবে, ঘুরে বেড়াতে উড়িয়ে দিতে হবে, পাখির মতো উড়ে যাবো। চলবে, আমরাও যাচ্ছি। এরপর কি শুনবো? এবার ঋতু সেই শীতের স্বপ্নের পর এবার যাচ্ছি, এবার আস্তে আস্তে বসন্তে যাচ্ছি। বসন্ত একেবারেই আমাদের দোরগোড়ায়, হ্যাঁ প্রায় চলে এসেছে। প্রায় নয়, আমরা শুনতে পাচ্ছি, অনুভব করতে পারছি তাকে, যে তার ধ্বনি প্রত্যেক মুহূর্তে। তো আমরা বসন্তের কবিতা
বসন্তের চিঠি কবি শ্রীজাতের কবিতাটা একটু বলার চেষ্টা করছি। বেশ। বসন্ত এসেছে, আমার শহর ভীষণ একলা এখন। দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোণে জল না ধুলো? হাওয়ায় উঠছে শুকনো পাতা, পায়ের ছাপও থাকছে না আর। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। তবু কথা জমছে, কথার নাম জানি না, মানে বুঝি না। টেলিগ্রাফের তারের ওপর শালিক বসছে জোড়ায় জোড়ায়। দুপুর রোদ্দুরে মুখে মুখোশ এঁটে ঘুরে বেড়াই। রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে, টায়ার পোড়ায়। সেই সঙ্গে ঘুম আসে, ঘুমের মধ্যে স্বপ্ন ঢোকে। স্বপ্নে আমি মাথা ঝাঁকাই স্বভাব সুলভ অবাধ্যতায়। হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন। ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি, মন খারাপের সময় কোথায়? অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ। কে জানে আজ চিঠি লিখছি কিসের টানে, কোন গরজে। বয়স যেন পাহাড়ি পথ, খাদের নিচে পড়ার সময় পলকা আমার শরীর, শুধু শরীর, তুমুল শরীর খোঁজে। ওই ঠোঁটে ঠোঁট রাখবো ভাবি, লাগবে কি 1 শতাব্দী কাল। তোর কপালে সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাস দোল। শিগগির আয়, এই বসন্তে আমার শহর একলা ভীষণ। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ব্যক্তিগতভাবে শ্রীজাতের এই কবিতাটা আমার ভীষণ পছন্দের তালিকায়। পছন্দের কবিতা, খুব পছন্দের একটি কবিতা। সব অনুভূতিগুলোকে জাগরণ ঘটায়। বসন্তের বিভিন্ন কবিতা আমরা পড়ি, কিন্তু এই ধরনের কবিতাগুলো তালিকা একটু কমই থাকে। তারই মধ্যে ভীষণ ভালো কবিতা। সম্পাদি, আর কি কবিতা শুনবো তোমার সংগ্রহে? আর কি বসন্তে আছি এখন। বসন্ত তো আমাদের সব সময়ের জন্য সব সময় থাকে, কিছুক্ষণ বসন্তে থাকবে। একদম তাই। আরেকটা কবিতা বসন্তের, কিছুক্ষণ বসন্তে থাকি, তারপর অন্য কিছু স্বপ্ন দেখবো। বেশ। কবি মন্দাক্রান্তা সেনের কবিতা অর্জুন কৃষ্ণচূড়ার কথা। অপূর্ব কবিতা, অপূর্ব। অর্জুন গাছ একা ছিল ওই মাঝে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নতজানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে সে হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো। রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। অপূর্ব, অপূর্ব কবিতা। রক্ত ছড়ালে বাকল খসিয়ে ডেকো। ডেকো। কি বড় একটা কথা। এরপর কি শুনবো? একটু অন্য কিছু শুনি। হ্যাঁ, একটু চলে যাই এবার বর্ষার একটু দৃশ্য চলে যাই তার মধ্যে।
বেশ। আমরা ওই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা রয়েছে, একটি গ্রাম্য দৃশ্য, বেশ। একটু দুষ্টুমি রয়েছে তার মধ্যে, সেটা একটু বলার চেষ্টা করছি। মাটির দাওয়ায় খুদে মাস্টার ক্লাস 6 এর গোচলি, হাতে বেত নেই, তর্জনী তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা, চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙা চাঁদ, পোষা বিড়ালটা এই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একটি, তার মন নেই পড়াশোনায়, ছটপটে ভাব, পালাবার তাল, বড় চঞ্চল চাহনি, চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা, কাতর গলায় জানালো, গোটলি এবার আমায় ছেড়ে দে। গোটলি চক্ষু পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও, যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না। ভারী ফাঁকিবাজ, এখনো নিজের নামের বানান শেখনি, দীর্ঘইকার লিখতে 2 বার চক্ষরিকানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানলা। এখনো বৃষ্টি আসেনি, আগেই ওঠার জন্য ব্যস্ত। রান্না বান্না কিছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি? সেসব জানি না, পড়ার সময় শুনবো না কোনো বায়না। কড়া মাস্টার গুডুলি কিছুতেই ছাত্রীকে ছুটি দেবে না, মাতৃভাষাটা মাকে শেখাবে ক্লাস 6 এর ছেলেটা। অপূর্ব কবিতা। আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমার ভীষণ পছন্দের কবিতা, এবং আমার মনে হয় যে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে উচ্চমানের লেখনী। এরপর কি শুনবো দিদি? এখন একটু ভাবছি, আমরা একটু আগে তো গ্রাম্য দৃশ্য দেখলাম, বর্ষা দেখলাম, গরমটা তো পেলাম না। গরম এবং একটু আনন্দের থেকে একটু অন্যরকম চাইছি, চন্দ্রালিকা। আমি সব্যসাচী দেবের চন্দ্রালিকাটা পাঠ করার চেষ্টা বেশ করছি। বেশ শুনবো। ভীষণ অন্য ধরনের কবিতা। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরে রাস্তায় বাবুদের ভিড় নেই, গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। এখন আমাকে যেতে হবে দূর নদীর চড়ায়, বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা, তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে, আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে, বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে আমার মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। অপূর্ব। এই কবিতাকে সত্যি কথা বলতে গেলে মূল্যায়ন করার কোনো জায়গাতে আমরা থাকি না। ভীষণ রকম সুন্দর কবিতা। রবি ঠাকুরের চণ্ডালিকাটার তার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম ছিল, অন্যরকম, কিন্তু ওই যে জল দাও যখন শুনি না তখন একই রকম রবি ঠাকুরের চণ্ডালিকা মনে আসে। ভীষণ রকম না, মা মেয়ের একটা সুন্দর কথন, এবং যখন বলি যে সে জল চেয়েছিল, জল দাও জল দাও, ভীষণ ভালো লাগার মতো একটা কবিতা। এরপর কি শুনবো দিদি? রবি ঠাকুরের নাম যখন আসলো, তাহলে রবি ঠাকুরের কবিতাই একটা করার চেষ্টা করি। একদম একদম। কি করব, বর্ষা, যদিও সোনার তরী কবিতাটা শুনি না? আচ্ছা, সোনার তরী, ঠিক আছে। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কোলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বাহ, এরপর কি শুনবো? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ছুটির মজা। ছুটির মজা, বেশ। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিছুট দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর, দীঘা আর জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার পাশেই পাহাড় পড়ি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন চলে থেকে 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 পাহাড়ের গা ভেসে চলেছি মেঘের দেশে। মেঘ যে কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। ভারে চা খাওয়ার সুখ আকাশে তো নেই, সেই সুখ মেলে শুধু রেলগাড়িতেই। ঝিক 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 ঝিক। 1 পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভারে গরম চায়ে। ঠিক 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 ঠিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপরির সারি। ঝিক 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 ঝিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুলতলায়। ঠিক 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 ঠিক। রোগা নদী, শালবন, লাল মাটিয়ার, উটের কুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবে যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। বাহ, ভীষণ ভালো লাগলো দিদি। আমার একটা খুব ভালো ভালো লাগলো। কবিতা সকাল আমরা কাটালাম, একদম। বরং বলা ভালো যাপন করলাম। সকালটা খুব ভালো কাটলো আমাদের সকলের। তাই
দিদি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কবিতায় থাকুন এবং কবিতায় বাঁচুন। একদম। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।